উপস্থিত শ্রোতাবিন্দু, অনেক জায়গায় ঈদ উদযাপন হচ্ছে, কোরবানি আমাদের দেশেও বাংলাদেশে আগামীকাল। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে যার কবিতা নিয়ে বসার কথা সে হচ্ছে ডক্টর শাহনাজ পারভীন। আজকে ডক্টর শাহনাজ পারভীনের আবার 10টার সময় এক জায়গায় অনুষ্ঠান আছে। এখন বোঝা যায় যে মানুষ কিভাবে সব ব্যস্ত সময় কাটায়। আজকে ডক্টর শাহনাজ পারভীনের পরিচয় হচ্ছে উনি উপাধ্যক্ষ উপশহর মহিলা কলেজ যশোর। এখনো কেউ আসে নাই, সবাই ব্যস্ত। আগামীকাল ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আজকে ফেসবুক একদম খুবই সচল। কাজেই হয়তো শ্রোতা আজকে কম থাকবে স্বাভাবিকভাবে। আগামীকাল তো আরো পাওয়া যাবে না। ডক্টর শাহনাজ পারভীন একজন সৃজনশীল ব্যক্তিত্ব। তিনি একজন কবি, গবেষক, প্রাবন্ধিক, উপন্যাসিক, গীতিকার, অনেক পরিচয়। আর সে সম্পাদক হচ্ছে নান্দনিক ধারা সাহিত্য কাগজ যশোর, ছড়াঘর, ছড়া সাহিত্যের কাগজ যশোর। এই বইটা আমার কাছে আছে। এখানে দিলতাজ রহমান থেকে শুরু করে আমার অনেক পরিচিত কবির কবিতা আছে। দেখি যদি টাচ করা যায় করে যাব। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ডক্টর শাহনাজ পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অনেক বড় পরিচিতি। এটুক জানি যে উনি অসাধারণ কবিতা লেখেন, অনেক কাব্যগ্রন্থ রয়েছে এই প্রতিভাবান কবির। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তিনি গল্পকার হিসেবে অসাধারণ। ডক্টর শাহনাজ পারভীন অনেক বই পড়েন। তিনি আসলে সৌন্দর্য, নান্দনিকতার স্বর্গীয় জগতে বিচরণ করেন। সবকিছু ধারাবাহিকতায় তিনি অনেক পুরস্কার লাভ করেছেন। সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা। একদম সুন্দর কথা বলেছে। তো আমি চলে আসি তার বই থেকে একটা, আমি প্রথম পড়ি। বই মানে কি, ডক্টর শাহজাহান পারভীনের একটা, ওই যে বললাম দোটনা একটা সংগঠন আছে, সেখানে অনেকের কবিতা আছে। সেখানে দিলতাজ রহমানের কবিতা আছে, আনোয়ারুল ইসলামের কবিতা আছে, মুকুল রায়, বেনজির খান, চিত্তা কাজল, এরকম অনেক হাই প্রোফাইল লোকজনের কবিতা আছে, যাদেরকে অনেককে আমি চিনি। এই বইতে প্রকাশিত, ছাপানো ওই কবিতা থেকে একটু পড়ি। প্রিন্টগুলি যদিও অনেক ছোট। আমার বুকের ভিতর কোন এক প্রতীক্ষা বাসা বাঁধে রোজ, তাকে আমি দুধ কলা দিই, আলো হাওয়ায় সম্মুখে আনি। আমরা হেঁটে যাই সূর্যের প্রথম প্রহর থেকে প্রদোষের রক্ত লাল আকাশ অবধি। হেঁটে যাই নগর সভ্যতার পথ আর নদী, অরণ্যের মাঝে চুপিসারে সে আমাকে গল্প শোনায়। বর্জুয়া, পেটি বর্জুয়া, শ্রমিক শ্রেণীর খেটে খাওয়া দিন। কার্ল মার্কস, লেনিন, ম্যাক্সিমের মায়ের গল্প, মনিকা আলীর ব্রিকলেন, প্রোলেটারিয়েট, উদ্বুদ্ধ মূল্য তত্ত্ব। তার লোমশ হাতের ছোঁয়ায় দিতে চায় ভালোবাসা দিন। আমিও ভিতরে ভিতরে
ডেসপারেট হতে চাই কাঙ্ক্ষিত মুহূর্তের ক্ষণে। কিন্তু বসন্তের কোকিল আমাকে প্রকৃতি শিখায়, দেখায় ঝরা পাতা দিন, কচি পাতার গাঢ় সবুজ এবং শুকনো পাতার মর্মধ্বনি শোনায় পাতা ঝরা সকাল বিকেল। আমি নড়ে চড়ে বসি, ভাবতে থাকি অনন্ত আমি কার কথা শুনি। কোকিল প্রকৃতি না প্রতীচ্ছাবাদী, চোখ মেলে সুদূর প্রসারী এই আমি। বাম হাতে প্রতীচ্ছাবাদী, ডান হাতে আমার প্রকৃতি, ডান হাতে আমার প্রকৃতি। শুনলেন কবিতাটা চমৎকার হয়েছে। এখন এই কবিতাটা প্রসঙ্গে বলি, সালেম সুলিরির বাসায়, আমার বাসার কাছেই, ওখানে একটা ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল। সেখানে বোধহয় সম্ভবত এই কবিতাটা বই পড়েছি, সে যশোর থেকে এসছে। ওই দিনই আমার প্রথম পরিচয়, এটা সম্ভবত গত বছর বা 2 বছর আগে তার বাসা। এবং এই কবিতাটা সম্ভবত ওই দিনে আমি পড়েছিলাম, যে কজন ছিল তাদের পড়ে শুনিয়েছিলাম। তারপর হয়তো তারপর হয়তো সে ওই শাহনাজ পারভিন আমাকে বইটা দিয়েছিল যে বজলুল ভাই পড়বেন, কিন্তু তারপর আর যোগাযোগ হয়নি, তারপর আর যোগাযোগ হয়নি। এটা কে লিখেছে? এটা কি দুর্নীতিবাজ রাষ্ট্র ব্যবসা প্রতিষ্ঠা করতে হবে, কে আমি জানি না কে বলছে, বললে ভালো হতো। তাকে দেখতে পাচ্ছি না, তার অর্ধেক লেখা হয়েছে। মন্ত্রণালয়গুলো দুর্নীতিবাজ, আমলা কামলা, নবাবজাদা হারামজাদাদের দিনে ভরপুর, বদের ঝাড়ু দিয়ে পিটিয়ে পার্বত্য জঙ্গলে নির্বাসন দিয়ে দুর্নীতি আছে। না না, গালি টালি দিবেন না, এমনি বলেন হ্যাঁ তাদের দুর্নীতি বন্ধ করতে হবে, এই করতে হবে। গালিটা আমি একেবারে পছন্দ করি না, কখনোই না, কখনোই না। যে এটা লিখেছেন তাকে বলবো যে এই ধরনের লেখা লিখবেন না, গালি দিবেন না। দরকার পড়লে মিছিল করেন, প্রতিবাদ করেন দুর্নীতির বিরুদ্ধে, সবাই আমরা সোচ্চার। এই যে দেখলেন তার কবিতা পড়লাম, সেটা নিশ্চয়ই শুনেছেন। কিন্তু কোনোভাবেই কোনো মানে যেটা আমি ইউজ না, আমি বকা দিই, প্রচুর বকা দিই মানুষকে। সার্ভিস লাইফে আমি বকা দিয়েছি, কিন্তু কোনোদিন কোন রকম গালি ব্যবহার করিনি। এটা এক একজনের এক এক অভ্যাস। এবার আসি ছেলেটির নাম সূর্য। ছেলেটির নাম সূর্য, আর বুঝতেই পারছেন মেয়েটির নাম পৃথিবী। শুনছেন? ছেলেটির নাম সূর্য, আর বুঝতেই পারছেন মেয়েটির নাম পৃথিবী। সূর্যের নামটি সূর্য রাখাই সমীচীন, আর পৃথিবীর নামটি ঠিকই আছে মেয়েটির। সূর্য যেমন আলো ছড়িয়ে পৃথিবীকে আলোকিত করে, পৃথিবীও তেমনি সবুজ বৃক্ষপত্র পল্লবে ছেয়ে যায় অবারিত। নতুন বৃক্ষের অঙ্গ ক্রোত্তমে শোভিত হয় সুজলা। সূর্য পৃথিবীর রসায়নে তারা সুখী ছিল খুব। কথা ছিল কাজ শেষে সূর্য পৃথিবী একই পক্ষে মিলিত হবে রোজ, কিন্তু সময় বড় বেসামাল। চাল লবণ আর পেঁয়াজের ঝাঁজে পৃথিবী অষ্টাগত প্রাণ দুঃখের রেল সেতু উপড়ে যায় তাহার উপর। তাই সূর্য পাল্টে ফেলে ঠিকানা তাহার। সেই তার কক্ষপথে ছেড়ে এক নিমেষে দেখে আসে প্লাত ও উলফের দুঃখ। দেখতে থাকে জন মিল্টনের আলোহীন অলৌকিক চক্ষু, যেখানে মহাকাব্যিক নান্দনিকতা খেলা করে একের পর এক দুঃখ তাহাকে দেখায় বৃদ্ধাঙ্গুলির রোজ। সেই দেখে পোয়ার হমিঙ্গের দুঃখ নিরাপত্তা,
ক্লেশ কি হতে পারে কখনো তাদের? তারা বুঝে যায় সুখ ও দুঃখ পাশাপাশি থাকে, দুঃখ ছাড়া কি সুখ ধরা দেয় কবু? তারা বুঝে যায় সুখ ও দুঃখ পাশাপাশি থাকে, দুঃখ ছাড়া কি সুখ ধরা দেয় কবু? অতঃপর পাহাড় আর নদী চায় সূর্য, বন আর আকাশ চায় পৃথিবী। তারপর দুজনের দুঃখ সুখ ভালোবেসে প্রেমগুলো ভাগ করে নেয়। তারপর কি হয়? দুজনের দুঃখ সুখ ভালোবেসে প্রেমগুলো ভাগ করে নেয়। চমৎকার একটা কথা বলেছে। অতঃপর পাহাড় আর নদী চায় সূর্য, বন আর আকাশ চায় পৃথিবী। তারপর দুজনের দুঃখ সুখ ভালোবেসে প্রেমগুলো ভাগ করে দেয়। এবার আসি আর একটি কবিতায়। নাসরিন হাসান চলে এসছে, আমার সবচেয়ে বড় শ্রোতা। আমার কোনো অনুষ্ঠান নাই যে সে আসে না, এবং আমি উৎসাহ পাই নাসরিন নঈম যখন আসে। একদিন অনুপস্থিত থাকলেই মনে হবে আমার কি যেন নাই। তেমনি ভাবে আর একজন আছে, কি জানি নাম, মাহবুব না কি জানি, আমি কিন্তু নাম মনে রাখতে পারি না। আসলে তখন তার নামটা দেখে আমি মোটামুটি ভাবে বলতে পারি। একজনের কবিতা পড়েছি, তার ভাই মাহমুদ বোধহয় সম্ভবত, এখনো এসে পৌঁছায়নি, পৌঁছে যাবে। আর খুশি হলাম যে কবি উপস্থিত হয়ে গেছে। শাহনাজ পারভীন বলেছে আমি উপস্থিত, এটুকু বলেছে। আমি তো খুব কনফিউশনে ছিলাম। আজকে ভেবেছিলাম যে সে যদি না আসে, আমার কাছে তো কবিতার অভাব নাই। হয় নজরুলের কবিতা পড়ে ফেলবো, রবীন্দ্রনাথের পড়ে ফেলবো, জীবনানন্দ দাশের। খামাখা এসব যাদের কবিতা পড়বো তারা যদি না আসে, এটা তো আমার জন্য কষ্ট। এটা তো আমার কষ্ট, যেখানে আমি একটা ফ্রি সব জিনিস করে দিচ্ছি। এইসব লাইফ অনেক জায়গায় অনেক সময় টাকা পয়সা নয়, কিন্তু আমি তো কোনো কিছু নিচ্ছি না, আমি তার কবিতাটা পড়ছি। সেই সম্মান বোধটা যদি না থাকে, তাহলে এটা আমার জন্য একটা কষ্টকর। সবাই বলবে বদরুল ভাই আপনি কেন সবার কবিতা পড়েন? সেই বদনামের ভাগই যেন না হয়। আমি বলবো যাদের কবিতা পড়বো তাদের পুরো টাইমটা উপস্থিত থাকতে হবে। এটা আমার প্রতি একটা অনার থাকবে। না তো যে পাখি আসবে আমার কাছে, সে পাখি আবার উড়ে চলে যাবে অন্য জায়গায়, তাকে আর খুঁজে পাবো না। এবং আজকে যে কবিতাটা, বইয়ের কবিতাটা পড়লাম, যদি যোগাযোগ থাকতো, তাহলে এই কবিতাটা যদি আমি রেকর্ড করতাম কি হতো, তখন যোগাযোগটা বৃদ্ধি পেত। এখন আসি কি জানি করোনাটা কি দেখি। কবি কোন দৃষ্টিতে বলেছে যে করোনাটা কি? তুমি বলেছিলে একদিন কপোতক্ষের কাকচক্ষু জল ডিঙ্গি ভাসাবে ময়ূরপঙ্খী, ভলগার তীরে বসে শুনবে মোজার্ট, কবি শঙ্করের ধ্রুপদী, মিসিপি সুরে শুনবে ভাবে আয়া। তখন অবারিত আকাশে থাকবে বৃষ্টির মেঘমালা, পদ্মায় বুকে থাকবে কলরল, তিতার জলেশ্বরী ভৈরব আর মধুমতিকে বুকে থাকবে দুধের স্বরের মতো ছেঁড়া মেঘ। পেজা পেজা কারুময় চারুময় উপর নৃত্য কন্যা। কিন্তু অনেকটা সময় গেছে, চেরির শাখার পাশে ইউক্লিপটাস খুঁজে খুঁজে, ওক ম্যাপল আর বট চিনে চিনে বাতাসের ডানায় এখন থমকে থাকার গান। ঝাড়ু রাধাচূড়া অতসীর কান্না, শিমুল বকুল আকন্দ কলমি সব বেরিয়েছে কবে, নেতিয়েছে কবে। অবাক আশ্চর্য মোহে তার হাঁটা হয় না ভাটফুল গ্রানে,
বসা হয় না হাতে হাত, চোখে চোখ রেখে কফির পেয়ালায় দেখা হয় না নির্মল ঠোঁটের অকৃত্রিম হাসি, ছোঁয়া হয় না অকৃপণ হাতের বাড়াবি স্পর্শ। আমার মন কেমন করে, আমার প্রাণ শুধু কাঁদে। দুহাত বাড়িয়ে জড়াতে পারি না কতকাল, প্রতিদিন ঝুলন্ত ঝুড়িতে রুটি কিনে রাখি। করুণ মিহিছুরের কলিং বেল শুনে হন্তদন্ত ছুটে যায় শনে, খুচরো টাকার মতো দরদ নামিয়ে দিই। থোকা থোকা রোদ চোখে রাখি, মাস্কে ঢেকে রাখা সকতর মুখগুলো করুণ চাহনিতে উদাস উদাস আমি না, মুখগুলো করুণ চাহনিতে উসমানী আমল এখন এদেশের মাটিতে। কি জানি করো না তুমি আর কতদিন, বৃষ্টি থেকে মেঘ, সূর্য থেকে আলো এবং ভালোবাসার গুঞ্জন থেকে আপনজনকে ছিটকে রাখবে পরম নিশ্চিন্তে, ছিটকে রাখবে পরম নিশ্চিন্তে। এমনি কি পিএইচডি করেছে, কি নাম, ডক্টর, আরে নাম ভুলে যাই, হ্যাঁ শাহনাজ পারভীন, চমৎকার। আমি বলবো যে আমি তো এত লোকের কবিতা পড়ি, প্রতিদিন এক এক কবির কবিতা এক এক ভাবে আমি স্বাদ নিই, এটাই আমার আনন্দ, আমি স্বাদ করে নিতে থাকি। আজকে মনে হচ্ছিল যে আমি আর উঠতে পারবো না, কেন জানি মনে হচ্ছিল, কিছুতেই আমি শোয়ার থেকে উঠতে পারি না। খালি ঈদ মোবারক দিলাম, দেখলাম ওরে বাবারে মেসেঞ্জারে সবাই একজন একজনকে ঈদ মোবারক। ঈদের দিনটা এমন আনন্দের দিন, কেউ যদি কাকু ঈদ মোবারক না জানায় সে মনে করবে যে আমার ঈদটা হয়নি, এটাই স্বাভাবিক। আমি খালি সকালবেলা একটা ঈদ মোবারক দিয়েছি, তারপর দেখি খালি অসংখ্য সবার কাছে ঈদ মোবারক। আমাদের ঈদ তো কালকে, তো আজকে আমাকে ইটালির একজন ছেলে বললো যে আমাদের ঈদ আজকে হচ্ছে, তার অনুষ্ঠানটা আমার 2 তারিখে করার কথা। ইনবক্সে সে বোধহয় 10-12টা কবিতা দিয়েছে, হয়তো সে দিয়ে দিবে। সেটা একটা সাহিত্য অঙ্গন, ইটালিতে থাকে ছেলেটা। তো তখন বুঝলাম যে হ্যাঁ ঈদ এখন অন্য জায়গা হচ্ছে, এই জন্যই সবাই সবাইকে ঈদ মোবারক দেওয়া শুরু করে দিয়েছে। কেননা এত মানে এক একজনের হয়তো 2000, 3000, 5000 পর্যন্ত বন্ধু রাখতে পারে। এই 5000-এর কাছে ঈদ মোবারক দেওয়া মানে কি কঠিন ব্যাপার, তাই না? ওই জন্যই আগের থেকে দেওয়া শুরু করেছে ঈদ মোবারক, যেটা আমি মনে করি। আর আজকে যেটা বলছিলাম ওটা বলাই হবে না, দেখে যে আরে গলা বসে গেছে। তো আমার শরীরটা এখন ভালো হয়ে যাবে, কেননা এই যে কবিতা পড়ছি এর মধ্যে দিয়ে হয়তো শরীরটা আমার একটা স্টেবিলিটি আসবে। কেননা আমি উঠতেই পারছিলাম না। আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম এটা কি হলো, আমার কি সুগার কমে গেল নাকি শারীরিক দুর্বলতার থেকে? বলে যে শারীরিক দুর্বলতার থেকে। তা আমি কি করব, রাত্রেবেলা তো ভাত খাই না, তা আমি দুধ দিয়ে ভাত দিয়ে একটু খেলাম আর হরলিক্স খেলাম, তারপর আবার এনার্জি বিস্কিট খেলাম। এনার্জি বিস্কিট খাওয়ার পর তারপরেও দেখি আসে ঘুম আসে। এদিকে ভাবলাম যে না, এখন তো এশার নামাজ পড়ে ফেললাম, পড়ে ভাবলাম যে না আর ঘুমানো যাবে না, আজকে শাহনাজ পারভীনের কবিতা, তো তার কবিতা তো পড়তেই হবে, প্রোগ্রাম মিস করলে তার যেমন খারাপ লাগবে আমারও খারাপ লাগবে, তাই চলে আসলাম। মনে হয় শরীর ঠিক হয়ে যাবে। সূর্যের সাথে পৃথিবীর কথোপকথন, চিন্তা করতে পারেন, সূর্যের সাথে পৃথিবীর কথোপকথন।
কবিতার হেডলাইনটা কি? এই লাইন হলে কি সে অধ্যাপিকা? একটা কলেজের অধ্যাপিকা হওয়া কি জাদা ব্যাপার? ভাইস প্রিন্সিপাল সম্ভবত। আমি হয়তো নিজেই ভয়টা তোমাকে পাইয়ে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো ওটি সম্পূর্ণই আমার মনের কথা ছিল। এক চিলতে ভূমিকা কিংবা অভিনয় ছিল না সেখানে, না ছিল প্রতারণা কিংবা অবিশ্বাস। পরিপূর্ণ বিশ্বাসী চোখে চোখ রেখে তোমাকে আমি বলেছিলাম, পৃথিবীর সবকিছু একটি নির্দিষ্ট সীমারেখা আছে, তার লঙ্ঘন কারোই কাম্য নয় কখনো। তুমি তো জানোই চোখে চোখ রেখে কখনো কোনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যে বলতে গেলে চোখ থেকে চোখ নামাতে হয়। আমি এর মধ্যে একটু কথা বলি, আমি খেয়েই হারিয়ে ফেলবো। এই যে কথাটা বলেছে, তুমি তো জানোই চোখে চোখ রেখে কখনো কেউ মিথ্যে বলতে পারে না। মিথ্যে বলতে গেলে চোখ থেকে চোখ নামাতে হয়। আমি প্রচুর ইন্টারোগেশন করেছি, ইনকোয়ারি। আসলে যে অপরাধী, আমি যদি ইন্টারোগেশন সেইভাবে করি, ত্রিমুখী আক্রমণ করে, কখনো সে নিস্তার পাবে না। সে তাকে দোষী যে এটা তার পুরো চেহারাটা ভেসে উঠবে। আর এই যে কথাটা বলেছে একেবারে সত্য কথা। তার মানে এই যে ভাইস প্রিন্সিপাল শাহানা পারভিন, সে তার এই জ্ঞানটুকু আছে, সে তো একটা ভাইস প্রিন্সিপাল। তো এই যে কথাটা, এই কথাটা তো খুবই মূল্যবান এবং আমি এটা বিশ্বাস করি। কি বলেছে? তুমি তো জানো এই চোখে চোখ রেখে কখনো কেউ মিথ্যে বলতে পারে না। মিথ্যে বলতে গেলে চোখ থেকে চোখ নামাতে হয়, কেননা সত্যের উজ্জ্বল রশ্মি মিথ্যের কারুকাজ খেয়ে ফেলে নিমিষে। তাই চোখে চোখ রেখে সত্য করে তোমাকে আমি বলতে পেরেছিলাম, বৃষ্টি ছোঁয়া যাবে না, মেঘ অসম্ভব, জল সে তো মহামারী। কে আর এত নিয়ম কানুনের শর্ত মেনে ভালোবাসতে পারে বলুন? তাতেই আপনি ভয় পেয়ে গেলেন সত্যিকারের। জল বৃষ্টি না ছুলে কি জীবন হয়? জলই তো সৃষ্টির প্রধান শর্ত। আবারও অহেতুক প্রশ্নে প্রশ্নে বিচলিত করলেন আমাকে। ফুল ছোঁয়া যাবে না একবারও, পাতা তা ছুতে পারো দু একবার, কিন্তু ছেঁড়া যাবে না একটিও। প্রেম, কি যে বলো না, বয়সের একটা ব্যাপার আছে না। কোটি কোটি বছরের এই বয়সটা এখন বৈশ্বিক। এখানে আবেগ, অনুরাগ, মান, অভিমানের কোন স্থান আছে? আছে? সেলিনা মহিউদ্দিন এসছে, আছে কিনা বলেন? বুকের ভিতরে ঝড়, সে তো কাল বৈশাখী, উৎপ্রাতে আসে, ভাঙতে আসে, গড়ে না কিছুতে। ভালোবাসা তা কেমন তিল তিল করে গড়ে ওঠে, তেমনি ধীরে ধীরে থেতিয়ে যায় এক সময়। তারপর 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 শুধু সময়কে ধারণ করে ভয়ঙ্কর এক ক্ষত বিক্ষত আচর, কিন্তু স্রোতের মতো আশ্রে পড়ে পারে। তারপর সময়ের নির্দিষ্ট জোয়ার শেষে টেনে নেয় পারে সবকিছু অবলীলায়। তখন সে অত্যাচার সহ্য করতে হয় হাসি মুখে চিরকাল, কারণ পৃথিবীতে ভালোবাসার অত্যাচার সবচেয়ে ভয়ঙ্কর। নতমুখে সবকিছু মেনে নিতে হয়, কখনো উদ্ধত প্রতিকার পায় না। ভালো থেকে সূর্য, ভালো থেকে সূর্য।
হুঁ তুমিও, পৃথিবী আমার, পৃথিবী আমার। কেমন হচ্ছে? অনেকে এসছে, ইয়াসমিন, তারপর সেলিনা, মহিউদ্দিন, আলে আচার্যি, আলোয়, মনসুর আজিজ, বিশিষ্ট ছড়াকার, এইভাবে যারা এসছেন সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ শুভেচ্ছা। এবার আসি শাহনাজ পারভীন, যিনি অবশ্য দেখেন এই কোন সাবজেক্টে পিএইচডি করেছে। উনি একজন ভাইস প্রিন্সিপাল যশোরের কোন একটি কলেজে। কবিতার শিরোনাম হচ্ছে বৃষ্টি সেলাই করি। এখন বৃষ্টিকে আবার কিভাবে সেলাই করে দেখা যায় উনি কিভাবে বুঝাতে চেয়েছেন, ওটা পাঠ করলে আমি বুঝতে পারবো। যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন তার ছাউনিটা ছিল এক কাপ্পিক সুতারের তৈরি। বৃষ্টির শব্দে গরম ভাতে ঘুম ভর্তা খেতে খেতে চোখ লেগে যেত। তখন দক্ষিণা জানালায় দুলত ঝুমকো জামা, পূব জানালার বারান্দায় ঝুলত ভিজা সালোয়ার। জ্যোৎস্নার প্লাবনে ভেসে যেত উঠোনের গল্প ফুল। পশ্চিমে কোনো জানালা ছিল না, ছিল না পাখির কলকাকলি, প্রশান্ত বাতাস আর শুভ বিকেলের স্বপ্ন মাখা সান্ধ্যকালীন পশ্চিমা রাত। পাড়ার এলিট মুরব্বীরা বলতেন, এই গুদমে থাকো কি করে? আর বিড় করে বলতো বানরের গলায় মুক্তোর মালা। আমি শুনে ফেলতাম আমার পঞ্চেন্দ্রিয় দিয়ে। তাই আর প্রথম প্রশ্নের উত্তর দায় থাকতো না আমার। এক সময় বেরি কেটে বেরিয়ে এলাম সামনের লিচু বাগানের স্বপ্নময় অলিন্দ্রে। সে 2 দশক আগের কথা। আমি ঘরের চারপাশ সাজালাম জানালার সৌন্দর্যে। দেওয়ালে থাকলো না কোনো বাতাসের আলোর মেঘের কল্লোলের যুদ্ধ আর প্রেম। আনন্দের ঝাড়বাতি হুড়হুড়ি করে মানি প্ল্যান্ট আর লজ্জালতার সাথে দিনরাত সুখ স্বপ্নের সুই সুতো আমার হাতে। ইচ্ছে মাফিক রিপু করি, সেলাই করি দুঃখ সুখের পদাবলী। দেওয়ালবিহীন সে ঘরে স্বপ্ন সাজাই থরে থরে, দুঃখগুলো আটকে রাখি সিন্ধুকে। আর ইচ্ছে জানালা খুলে রাখি পশ্চিমের, উত্তর দক্ষিণে আমার খোলা আকাশ। তার সব আলো হাওয়া ঢুকে পড়ে যখন তখন, তাদের হট্টগোলে আমার ঘুমিয়ে থাকা সুখগুলো জেগে ওঠে। আজ 3 দশক পর আমার উত্তরের জানালা ঝুলে আছে হাই রাইজ বিল্ডিং। তার প্রতিটি দেওয়ালে ঝুলছে উত্তরসীন শব্দের চরিত্র, মোহনমোহ আলোক বার্তা, ডিজে ড্যান্সের বাদে রাত্রির আলপনা। দক্ষিণের জানালায় মিশে আছে 5 তারকা ভবন। সেখান থেকে অনবরত ভেসে আসছে টুংটাং বরফের জগৎ। অলৌকিক আলোর কুচি, দিবাস্বপ্নের কালোর তুণ্য উপন্যাসের ভাত। আমি যতই নান রুটির সাথে ঘুম ভর্তাকে ডাকি, ওরা আমায় নির্ঘুম কফির পেয়ালা হাত ধরায়। আমি মাঝরাতে জেগে জেগে বৃষ্টি সেলাই করি। রংহীন ব্ল্যাক কফির কাপে
রংহীন ব্ল্যাক কফির কাপে। সুশান্ত হালদার এসে গেছে। যে সুশান্ত হালদার করোনার রোগীদের সেবা দিয়ে যাচ্ছে, এর মধ্যে নিজেকেও সুস্থ রাখার চেষ্টা করছে। মাঝখানে পেটের ব্যথা হয়েছিল, আমি তো হরঞ্জে গেল, সুশান্ত হালদার কি অবস্থা, ফোন দিলাম, বলে যে না একটু পেট ব্যথা হয়েছিল। যাক, শান্তি পেলাম মনে। আমার খুব ইচ্ছা যে আসলে এদের বই, সুশান্ত হালদারের তো আমার 13টা বই আমার কাছে আছে, যার জন্য একটু ভাবলাম যে যাদের কবিতা কণ্ঠে নিয়ে একটু করে দিই, এটা একটা ঈদের আনন্দ হবে। এই হবে, আমি তো পুরা মাসটা এইভাবে করছি, চিন্তা করা যায় না। আমি যে পারবো এটা করতে আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না যে আমি এইভাবে রোজার মাসে করলাম প্রতিদিন 2টা করোনার উপরে, এক এক দিন 4-5 জনের কবিতা নিয়ে। তারপর ভাবলাম যে এই একঘেয়েমি দূর করতে হবে। তারপরে একঘেয়েমি দূর করার জন্য আসলাম প্রত্যেকের, যারা যারা আমাকে বই দিয়েছে তাদের প্রত্যেকের কবিতা বললাম যে এই আপনার বা তোমার পরিচিতি দাও। তারা পরিচিতি 2 লাইন না, 3 লাইন না, তারা কেউ 50 লাইন 100 লাইন পর্যন্ত পরিচিতি দিল। তা আমি ভাবলাম যে এটা ভালোই হলো, তাদের একটা পরিচিতি দিয়ে আমি অ্যাড দিলাম এবং সেটা সমস্ত লোকজন দেখলো। আমার সাথে যারা আছে, উনি বাবারে বদরুল ভাই কার কবিতা করছে। বদরুল ভাইকে তো জানতাম, উনি তো অকবিদের কবিতা পড়ে, তো এরা তো অকবি না। যে একজন অধ্যাপিকা, যে একজন কি বলবো স্কুলের শিক্ষিকা, যার এত ডিগ্রি, সে তো অবশ্যই কবি। আর কবিতা যখন পড়ি তখন প্রত্যেকটা কবিতা পড়ি আমি মনে আনন্দ পাই। আমার অসুস্থতা কোথায় চলে যায়, যেখানে আজকে ঘুম থেকে উঠতে পারছিলাম না, আমি ভাবলাম যে উঠতে পারি কিনা। কিন্তু এখন এসে যখন আমি মাইকটা ধরলাম, আমি সত্যি বলছি, এটা কোনো বাড়তি কথা নয়। আমাদের আপনাদের বয়স হলে আপনারা বুঝবেন, আমি ঘুম থেকে উঠতে পারছিলাম না, কিছুতেই উঠতে পারছিলাম না। তারপর যাই হোক, এনার্জি বিস্কিট টিস্কিট যত কিছু, হরলিক্স, এসব খেয়ে শরীরটা মোটামুটি ঠিক রেখে আবার বসলাম। এবার আসি আমার আব্বা। অনেকে বাবা বলে, কিন্তু আমরা আব্বা বলতাম। অনেকে মা বলে, আমাদের সময় আমরা আম্মা বলতাম। আজকে সেই আমার আব্বা নিয়ে আমি পড়ছি। আমার আব্বা চলে গিয়েছে 1990 সালে 22শে জুলাই। এইভাবে অনেকের আব্বা বলেন, বাবা বলেন চলে গেছেন। এবং এই কবিতাটা যখন আমি পাঠ করব, তখন স্বাভাবিকভাবে আমার বাবার চেহারা ভেসে উঠবে এবং প্রত্যেক যারা শ্রোতা, প্রত্যেকের বাবার চেহারা ভেসে উঠবে। এবং অবশ্যই প্রত্যেকে ওই মুহূর্তে যার যার দৃষ্টিকোণ থেকে, যার যার সৃষ্টিকর্তার কাছ থেকে তাদের কথা মনে করে সৃষ্টিকর্তার কাছে বলবে যে আল্লাহ, আমার বাবা মা যেভাবে রেখেছে তাকেও তুমি সুন্দরভাবে তাকে রাখবে এবং বেহেশত নসিব করো, যেটা আমরা বলি। আসি এখন কবি কিভাবে আব্বাকে তার কবিতার মধ্যে উপস্থিত করেছে সেটা আমরা দেখি। আমার আব্বা ছিলেন ঘাস ফুল, যেন তেন যে কোনো জায়গায় ফুটে থাকতেন শুধু আমাদের জন্য। আমার আব্বা ছিলেন বটবৃক্ষ, বটবৃক্ষের ছায়ার মতো আমাদের ছায়া দিতেন। রোদ বৃষ্টি পথের কষ্ট থেকে মায়া দিতেন। আমার আব্বা ছিলেন ঢাল, তাণ্ডব ঝড় ঝঞ্ঝা থেকে তিনি রক্ষা করতেন। যুদ্ধক্ষেত্রের মতো বাস্তু বুক চিটিয়ে আমার আব্বা ছিলেন আমাদের 4 চালা টিনের ঘর।
ভরা ভাদরের অঝোর ধারার বৃষ্টি শব্দ, টুপটাপ শিশিরের পতন, কোকিলের কুহু কুহু তান আর গরম ভাতের ভাব হয়ে আমাদের চোখে মুখে লেগে থাকতেন সব সময়। আমার আব্বা ছিলেন সচল ঘড়ি, তাকে কখনো এক মুহূর্ত অকারণে বসে থাকতে দেখিনি। খুব সকালেই চলে যেতেন বাইরে। ছোটবেলায় আমাদের জানা ছিল না বাবারা সকালের নাস্তায় বাড়িতে থাকেন। আমাদের আব্বা ছিলেন মধুমতি। আব্বাকে সাথে নিয়ে দুপুর নেমে আসতো সাঁতারের অব্যর্থতায়। চোখ লাল করে যখন নদী থেকে উঠতাম, তখন আমার আব্বা নরম তোয়ালে হতেন, পরম যত্নে ঢলে ঢলে মুছে দিতেন আমার দীঘল চুলের ভেজা পানি। খুব নরম কণ্ঠে বলতেন, তোমার দাদির মতো তোমার চুল হয়েছে বৃষ্টি ছোঁয়া মেঘের মতন। তখন আমি দৌড়ে যেতাম চরের কাছে। তখন নতুন করে বালু ঝরে আব্বা আবার জড়িয়ে যেতেন। কোচর ভর্তি ঝুনু খুলে আব্বার হাত আমার পিঠে এসে পড়ত মায়াময়। আমার আব্বা দীর্ঘ বালুচর হতেন। আমার দুপাশ দুপদাপ দৌড়ে যাওয়ার পরেই তিনি পরম নির্ভরতায় তার বুক থেকে সমস্ত আঁচল মুছে ফেলতেন নিমেষে। আমার আব্বা জ্যান্ত ইলিশের ঝোল হয়ে যখন তখন ছড়িয়ে পড়ত আমাদের গরম ভাতের থালায়। আমরা ভাই বোনেরা তাই পরম তৃপ্তির সাথে ঢেকুর তুলে চেটে ফুটে খেতাম। সন্ধ্যায় প্রায় আমার আব্বা গাল ভরা রসগোল্লা হতেন। গরম লুচির সাথে সেই ঝোল মেখে নিয়ে আমার আব্বা আমার রাত জাগা পড়াশোনা ছিলেন। ঘুম চোখে অনাদি জেগে থাকার স্বপ্ন ছিলেন আমাদের আব্বা। যখন আমার মা ছিল না, তখন আমার আব্বা আমাদের মা ছিলেন। আমাদের আব্বা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা আমার। আমাদের আব্বা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা আমার। আসলে প্রত্যেক ছেলেমেয়ের কাছে বাবা হচ্ছে অত্যন্ত প্রিয়, এবং সেই আব্বার কথা মনে পড়ে না এমন লোক কেউ নাই। বিশেষ করে আব্বা এবং মা কখনই ভুলবার নয়। তারা প্রতিটা মুহূর্তে বিভিন্ন সময় তারা মাকে বাবাকে স্মরণ করে। আর যারা স্মরণ করে না তারা মানুষ নয়। তবে এদের সংখ্যা খুবই কম, খুবই কম। আজকে দেখেন, এই যে কালকে আগামীকাল যে ঈদ, সে হয়তো ওইভাবে ধর্মকর্ম পালন করে না, কিন্তু ঠিকই ঈদের দিন তারা যে আনন্দ করে সেটা সর্বসাধারণ সবার মধ্যে এইটা উদযাপন হয়। ঈদ মুবারক বলে, মুরব্বীদের দেখলে সালাম দেয়। এই যে এই জিনিসটা এখনো আছে বলে আমরা অনেক ভালো আছি। এবং দেখেন, অনেকে হয়তো নামাজ কালামও পড়ে না, কিন্তু যখন মৃত্যু চলে আসে তখন কিন্তু ঠিকই আল্লাহকে স্মরণ করে। তো এইভাবে হতে হতে তারা একদিন হয়তো অভ্যস্ত হয়ে যায়। আস্তে আস্তে মানুষ তো একদিনে সংশোধন হয় না। শয়তান তো সবার ঘরে আছে, শয়তান তো আমার ঘরেও আছে। আমাকে তো শয়তান মাঝে মাঝে ধোঁকা দেয়, যার জন্য হয়তো সেইভাবে পড়তে পারে না। আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে বলি যে এই ধোঁকার থেকে আমাদেরকে বাঁচাও, এই শয়তানের হাত থেকে আমাদের বাঁচাও। আমার যতটুকু আমার বহন করার ক্ষমতা আছে সেই শক্তিটা আমাকে দাও।
এবং সৃষ্টিকর্তাই তো বিপদে রক্ষা করে, বিপদের সময় তো সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে যে আজকে আমার এই বিপদ থেকে একমাত্র সৃষ্টিকর্তাই আমাকে রক্ষা করতে পারবে। এই কথাগুলি যখন বলবো সবাই দেখবেন মনের ভিতরে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয়। তো এবার আসি আর একটি কবিতায়, খুবই ভালো হয়েছে, আমি কোনে পড়ে খুবই তৃপ্তি পাচ্ছি। তার আবার একটা অনুষ্ঠান আছে 10টার দিকে, যার জন্য আমি বেশিক্ষণ পড়তে পারবো না, 10টা পর্যন্তই, 1 ঘন্টাই পড়া উচিত, এর বেশি পড়া উচিত না। আর কালকে ঈদের দিন, আমি এখনো ঘোষণা দিইনি, খালি ঈদের দিন একজন অত্যন্ত কি বলবো, সে কবিতা লেখে এবং সে হচ্ছে ওই যে মহাজাতকের মতো, তার একটা ওয়েবসাইট আছে, সে সমস্ত লোকজনদেরকে ওই জিনিসগুলি শেখায়, কিভাবে সুস্থ থাকতে হয়, হাত পা নাড়াচাড়া করে, সেটা হয়তো দেখাবে। এবার আসি, অনেক নিয়েছি আমি, দেইনি কিছুই। আর আমি বলবো, আমি দিয়েছি অনেক, নেইনি কিছু, দুটা অপোজিট। সে লিখেছে অনেক নিয়েছি আমি, দেইনি কিছু। আর আমি দিয়েছি অনেক, নেইনি কিছু। এবার আসি কবিতায়, অনেক নিয়েছি আমি, কম কিছু নয়, দিয়েছি তারও বেশি পূর্ণ হৃদয়। তিলে তিলে শক্তি আর ভালোবাসা প্রীতি, কবিতা গল্প এবং নিয়েছিও প্রীতি গীতি। দিয়েছি তারার ফুল, চাঁদ মাখা হার, নির্ঘুম রাত ছাড়া কি আছে দিবার। দিয়েছি চাঁদের আলো, আকাশের মেঘ, রৌদ্রের হাসি তাতে মাখানো আবেগ। দিয়েছি ফুলের হাসি, মমতার ছাপ, নিয়েছি সত্য সাহস, প্রেম স্নেহ মায়া। নিয়েছি রৌদ্র কিছু, আলো হাওয়া জল, শ্রাবণ দুপুরে জল টলমল। যা নিয়েছে সেটুকু তো কম কিছু নয়, রোদের আকাশ সে তো শুধু চমকায়। যা পেয়েছি তা ছিল যে জীবনে প্রথম, কারণের ধন আহা লেগে থাকা দম। চাইবার নেই কিছু, যা নিয়েছি হেসে, দিয়েছি ততোধিক শুধু ভালোবেসে। খাত ছাড়া মন আর বিশ্বাসও ছিলে, পায়ের তলায় মাটি খাটি করে দিল। ভালো থাকো সূর্য আমার আজীবন তুমি, পৃথিবী তোমারই আছে ভালোবেসে তুমি। চমৎকার। এবার আসি ঢাকা নদী। হ্যাঁ, এসছে আইনুল হক, আলিনুর রহমান, যারা যারা এসছে সবাইকে আবারও শুভেচ্ছা জানাই এবং অগ্রিম ঈদ শুভেচ্ছা। ঢাকা নদী, ডুবন্ত ঢাকাতে জলজট নিমেষে, যানজট ছেড়ে দেখো জলজট আয়েসে। ছেয়ে গেছে ভর করে ঢাকা যে জীবন দুবন্ত, মিটিং সিটিং কত নেই তার অন্ত। তবু মুহূর্তেই ভাসে যেন নদী এক, ডুবন্ত ঢাকাকে বাঁচাবে কে জৈনিক। জলমগ্ন ঢাকায় আজ ভরসায় জলযান, পানি ছাড়া অফিসে নৌকা লাগে টান। ঢাকা নিয়ে কল্পনা পরিকল্পনা সব, বেসতে আজ শুধু ঢাকা নদী পানি উৎসব। কোন কোন কবিতা, কোন কোন কবিতায় অন্তর অবয় রক্ত ঝরা বিরাম। কোন কোন কবিতা হৃদয়
তন্নিতে সুর বাজে আয়াত আলী খান। কোন কোন কবিতা তখন তাস যেন তাসের ঘরের মতো উড়ে যায়। ক্ষমতায় মদমত্তে অহংকারের পাহাড় যেন রোজ ধ্বংস হয়। ধ্বংস হয় ঘর, দ্রোহের আগুন জ্বালায় প্রতিবাদে প্রতিরোধ। এই জীবন ভর কোন কোন কবিতা শুধু মধুময় কৃষকের ধান কাটা সুখ, তুমুল কোলাহল, শান্তির সুবাতাস, আউশের মুখ। কোন কোন কবিতা শুধু জীবনানন্দ, সুনীলের নীল, গ্রীষ্মের বৃষ্টি হয়ে হৃদয়ের বাঁশি বাজে, সুর অনাবিল। শোকের প্রবাহ থাকে জীবন আনন্দে বেগবান, সুচারু পরিচ্ছন্ন অর্থপূর্ণ নিঃসীম কবিতা ধাবমান। কোন কোন কবিতা যেন কপরে খচিত এপিটাপ বেদনার স্মৃতি হয়ে প্রশমিত করে মনতাপ। কোন কোন কবিতায় বিলাপ ক্রন্দন থাকে, হাহাকার। প্রেমিকের গন্ধ থাকে, ছাতিম সুবাস মাখা অনুভব তার। কোন কোন কবিতা শুধু ফুল পাখি ছড়িয়ে চিরকাল, দেশ কাল জাতি এক কবিতা ফুল হয়ে ফুটে মহাকাল মহাকাল। তারপর আসি, সময় তো প্রায় শেষ হয়ে আসলো, আর 15-20 মিনিট আছে। ওটা কোনো দিন ছিল না, আমি ওটাকে কখনো দিন বলিনি। যেদিন সকাল ফোটে না আলোর সন্ধানে, যেদিন দুপুর ফোটে না পরিপূর্ণতায়, বিকেল আসে না প্রেম আর বিশ্বাসে, সন্ধ্যা হাসে না নিঃশ্বাস আর অপেক্ষায়, পরম নির্ভরতা রাত্রি আসে না শান্তি, অনাবিল স্বপ্ন আসে না ঘুমের রাজ্যে, আমি তাকে কোনো অর্থেই দিন বলি না। দিন তো চলিঞ্চু, হেঁটে চলে যাপনের দিকে, হাসি কান্না প্রেম ঘাম নুন মাথা দুপুরের মতো। তামাটে সূর্যের বিচ্ছুরণ যখন ক্লোরোফিল কেড়ে নেয় সবুজ পাতার, ম্রিয়মান সূর্যের সোনালী আভার যখন ঢেকে দেয় মেহগনি সুখ, রাহুকে ডাক আর শান্ত বাতাস, তখন তাকে আমি দিন বলি না, তখন আমি তাকে দিন বলি না। যেদিন থমকে থাকে নাগরিক যন্ত্রণা, ক্ষোভ মিটিং মিছিল, ফুটে না আনন্দ ধ্বনি, জাতীয়তা বোধ, তাকে আমি দিন বলি না। মেডিকেল লিভে থাকে পুরোটা সময়, আক্রোশে বিনা শ্রমে জমা হয় অ্যাকাউন্টস, কোন ডাক্তারের মায়া মাথা হাত মাথার উপরে থাকে নির্ভাবনায়, যান্ত্রিক যাপনে চলে জীবন আমার। মৃত্যুর কাছাকাছি মৃত্যুকে দেখা, ঘন্টা 10 কেড়ে নেয় অস্বাভাবিক সময়ের রেখা, যখন সমস্ত শ্বাসরুদ্ধ নয়ন উপেক্ষা করে অচেতনতা পড়ে থাকে। গুটির টেবিলে হাসপাতালে ক্যাবিনে, তখন তাকে আমি দিন বলি না, বিস্মৃত ক্ষত বলি, যা শুধু একটি পরিপূর্ণ দিনের চিহ্ন রেখে দেয়। ওটা কোনো দিন ছিল না, আমি ওটাকে কখনোই দিন বলি না। যেদিন সকাল ফুটে না আলোর সন্ধানে, যেদিন দুপুর ফুটে না পরিপূর্ণতায়, বিকেল আসে না প্রেম আর বিশ্বাসে, সন্ধ্যা আসে না নিঃশ্বাস আর অপেক্ষায়, পরম নির্ভরতায় রাত্রি আসে না শান্তি, অনাবিল স্বপ্ন আসে না ঘুমের রাজ্যে, আমি তাকে কোনো অর্থেই দিন বলি না, আমি তাকে কোনো অর্থেই দিন বলি না। দিন তো চলিঞ্চু, হেঁটে চলে যাপনের দিকে, হাসি কান্না প্রেম ঘাম নুন মাখা দুপুরের মতো। তামাটে সূর্যের বিচ্ছরণ যখন ক্লোরোফিল কেড়ে নেয় সবুজ পাতার, ম্রিয়মান সূর্যের সোনালী আভার যখন ঢেকে দেয় মেহগনি সুখ,
গ্রাহকের ডাক আর সন্ধ্যা বাতাস, তখন তাকে আমি দিন বলি না। যেদিন থমকে থাকে নাগরিক যন্ত্রণা, ক্ষোভ, মিটিং, মিছিল, ফোটে না আনন্দ ধ্বনি, জাতীয়তা বোধ, তাকে আমি দিন বলি না। মেডিকেল লিভে থাকে পুরোটা সময়, আক্রোশে বিনাশ্রমে জমা হয় অ্যাকাউন্টস। কোন ডাক্তারের মায়া মাথা হাত মাথার উপর থাকে নির্ভাবনায়। যান্ত্রিক যাপনে চলে জীবন আমার, মৃত্যুর কাছাকাছি মৃত্যুকে দেখা। ঘন্টা দশেক কেড়ে নেয় অভাবিত সময়ের রেখা, যখন সমস্ত শাস্ত্র নয়ন উপেক্ষা করে অবচেতন পড়ে থাকে ওটিডি টেবিলে, হাসপাতালে ক্যাবিনে। তখন তাকে আমি দিন বলি না, বিস্তৃত ক্ষত বলি, যা শুধু একটি পরিপূর্ণ দিনের চিহ্ন রেখে দেয়, যা শুধু একটি পরিপূর্ণ দিনের চিহ্ন রেখে দেয়। এটা অনেক বড় কবিতা, এবং এই কবিতা তো আমি ফটফট করে পড়ে গেলাম, কিন্তু কবিতাটা আসলে আরো ধীরে সুস্থে পড়লে ওটা আরো ভালো হইতো। এটা ভালো হইতো আসলে। এই যে কবিতার যে কবির যে ভাবনা হলো, সে তো একটু বিজ্ঞত, যার জন্য অনেক জিনিস চলে এসছে। হ্যাঁ, তার একটা কথাই হচ্ছে, আমি যখন ওই সেই ক্ষতের দিন বা সেই ওই তার কষ্টের ইয়েগুলো, তখন বলেছে যে তখন তাকে আমি দিন বলি না, বিস্তৃত ক্ষত বলি, যা শুধু একটি পরিপূর্ণ দিনের চিহ্ন রেখে যায়। এই যে চমৎকার একটা অনুভূতি প্রকাশ করেছে কবিতার মধ্যে দিয়ে, এটা যেমন মমতাজ বেগম রেখা এটা বুঝবে, যারা খুব বড় মাপের কবি, হ্যাঁ, তারা এই জিনিসটা গুলি এই কবিতাটাকে লুফে নেবে। হ্যাঁ, সবাই সাধারণ মানুষের মধ্যে হয়তো এই জিনিসটা অতটা পরিপূর্ণতা পাবে না, কারণ অনেক গভীরতা আছে, অনেক এমন শব্দ ব্যবহার হয়েছে যেটা অনেকের বুঝতে অসুবিধা হয়। আমারই তো বুঝতে অসুবিধা হয়, তাদের কথা কি বলবো। আসি বৈশাখী শাড়ি টু বৈশাখী কই মাছ, বৈশাখী শাড়ি টু বৈশাখী কই মাছ। একটু একটু শব্দ চয়নে একটু অন্যভাবে ব্যবহার করেছে। বৈশাখী শাড়ি টু বৈশাখী কই মাছ, দেখা যাক কি বলেছে। এক বৈশাখে কচুর ভর্তি কই মাছ ধরেছিলাম সিঁদুর আমতলা থেকে। বৈশাখী বৃষ্টিতে তারা উজিয়ে উঠেছিল। শান বাঁধানো ঘাট রেখে ঘাসের উপর দিয়ে আমি জানালার শাসিতে দাঁড়িয়ে দেখেছিলাম অপলক পুকুরে বৃষ্টির ফোঁটা পড়ে ছিটকে যাওয়ার দৃশ্যটা। দেখতে দেখতে দেখে ফেলি পৃথিবীর এখানে লাইন কেটে গেছে, এখানে বলেছে দেখতে দেখতে দেখে ফেলি পৃথিবীর সেই মানে দৃশ্যের একটি শব্দবাদ পড়ে গেল। যখন সম্বিত ফিরে পাই তখন আমার ফিনফিনে লাল ফ্রক কচুর ভর্তি কই মাছ। যখন সম্বিত ফিরে পাই তখন আমার ফিনফিনে লাল ফ্রকে কচুর ভর্তি কই মাছ। পাউরুটির মতো নরম হাত আমার রক্তাক্ত, কানকো দিয়ে স্বাধীনভাবে হাঁটতে থাকা মাছগুলো কচুরের পরাধীনতা মানতি রক্তারক্তি খেলা। আর এই বসেকে উজিয়ে আসা পানিতে নাকি কই মাছের পরিবর্তে বৈশাখী শাড়ি ভাসছে সাদা লাল। সে আমাকে কথা দিয়েছিল উজিয়ে ওঠা পানিতে রক্তাক্ত হয়ে একটা বৈশাখী শাড়ি ধরে দেবে, আর ভালোবাসার উঠোনে ফুটে থাকা রক্ত লাল জওয়াল মতো লাল রঙে এই বৈশাখী তার সাথে আমার দেখা হয়নি, ছোঁয়া হয়নি রক্ত লাল করবী ফুলের স্পর্শ। আমি অপেক্ষা করব বৈশাখ টু বৈশাখ, কই মাছ টু বৈশাখী শাড়ি, স্বাধীনতা বনাম পরাধীনতা, বৈশাখী বৃষ্টি বনাম জানালার শাসি,
রক্তাক্ত হাত বনাম খোপায় গোজা রক্ত যাবার ফুল, অপেক্ষা করবার অধিকার আমার জনম জনম জনম। এ কিভাবে উপস্থাপন করেছে কবিতাটা। এবং সেই কই মাছ ধরার কথা বলেছে ফ্রক, মানে তার যে এটা সত্য কিনা জানে না, সত্য না হলো কবি যখন এটা বলে ওটাই সত্যি। সে যেভাবে বলেছে আমি তো ভাববো যে এটা তার জীবনের সেই ছোটবেলার একটা ঘটনা। তার ফ্রকের মধ্যে সেই কই মাছ, সমস্ত হাত লাল হয়ে গেছে কই মাছের কাঁটা। উফ, আমি তো জীবনও কই মাছ ধরতে পারবো না। এবং সম্ভবত এই শাহনাজ পারভীন একসময় গ্রামে বসবাস করেছে, সাঁতার কাটার অভ্যাস ছিল, তার বাবাকে নিয়ে যে কথাগুলি বলেছে আমার এটা ধারণা। যদিও আমরা শহরের মানুষ, কখনই আমার তো এখনো পানি দেখলে মাথা ঘুরে যায়। আমি কোনো দিন বরিশালের ট্যুর প্রোগ্রাম নেইনি। আমি বলেছি না, আমাকে বরিশালে কখনো ট্যুর প্রোগ্রাম দিবেন না। আমি খুবই ভয় পাই, পানি দেখলে আমার মাথা ঘুরে। কারণটা হচ্ছে আমার এক ভাই, আমরা 10 ভাই ছিলাম, এক ভাই পানিতে সে সাঁতার শিখতে চেয়েছিল, সাঁতার শিখতে পারেনি, কিন্তু সে পানিতে সে মৃত্যুবরণ করে। ফিশারি ফায়ার ব্রিগেড চেষ্টা করে তারপর নিচ থেকে তুলেছে। এসব অনেক কথা মনে হয়, যার জন্য আমি পানিটা ওইভাবে করতে পারি না। এবং এই যে কই মাছের কথাগুলি বলেছে, কই মাছ ধরা আমি দেখেছি, কই মাছ ধরা দেখেছি যে পাকার টাকারে যখন কই মাছ ধরে, হ্যাঁ ওইটা আমি দেখেছি আমার গ্রামে। হঠাৎ করে 5 বছর 4 বছর পর আমরা যেতাম গ্রামে, হ্যাঁ তখন এটা দেখতাম। এবার আসি আমার ইতিহাস। দেখা যাক আমার ইতিহাসটা কি। এখানে হয়তো একটু দেশ দ্রোহ এই জিনিসগুলি থাকবে। আসি সেই যে সিরাজদৌলা 50,000 সৈন্য, কিন্তু ব্রিটিশ ছিল না 3,000টি। অথচ সিপাহসালার বুহে পড়ে থাকে সবুজ কালিজাত নেশায় বিলীন। মসনদের ঝালর আটা নরম গতি তাকে বুক করে ফেলে রাখে চুর। আর তারই নাম নপুংসপুত্র, অনৈতিক চুক্তিতে উমিচাঁদের বশীভূত দিন। হ্যাঁ, মিলন নাগাল কি পেয়েছিল কোনদিন রাজন্য লুৎফর? লোভী লর্ড বেন্টিকের গল্প আর শোনাবেন আজ। উমিচাঁদ না পাবার বেদনায় কোথায় হারালো তা খুঁজুক ইতিহাস। আমরা বরং ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ থেকে ঘুরে আসি। অথবা চলুন দুদু মিয়ার দেশে একবার। মসলন্দপুরের নিস্তব্ধ গ্রাম কেমন সরব করছিল কাকেদের সরব চিৎকার। 71-এর সূর্যহীন তমিশ্রার আলোর সকাল, মধুমতি ব্রিজ যখন রাতের অন্ধকারে উবে গেল নিমিষেই, সতীশ বাবুর গুদাম দাও দাও জ্বলে উঠে সোনালী সবাস। রক্তের নিশানায় আগুনের লেলিহান শিখা দাপায়, তারপরায় গিয়ে পোড়া বাঁশের আওয়াজ ছুটেছে টিনের চাল থেকে চাল। প্রসব বেদনায় ছটফট প্রসূতি মাতাদের বেদনা বিকাল। ছুটছিল হলদের ডাঙ্গায় ঘাটে, কি যুদ্ধ জেনে, তাই তার হা মুখে নৌকায় গলুয়ের জরায়ু খুলে দেয় 32 বাঁধন। অতঃপর প্রদোষের গগন বিদারী মুষ্টিবদ্ধ চিৎকারে লোলক পুরুষের মূর্তি ফেলেছিল চোখের পলক। আর আমাদের স্বাধীনতা ভূমিষ্ঠ শিশুর চিৎকারে 10 দিক ধান ক্ষেত সবুজে প্রস্ফুটিত গোলাপের লাল লালে হাতে নীল পতাকা নতুন।
69,000 গ্রাম লোকালয়, নগর অনন্য উচ্চতায় বাংলাদেশ। আজ কৃষক জমিনে ফেরে হর্ন বাজে সবুজ লাঙ্গল, তারই ঘাম নুন মেখে কচি আর বেড়ে ওঠে মুকুলে আবার। পেয়ারার সবুজ মিশে যায় কাঁচামরিচের উদ্ধগ্র কামনায়, আমলকির কষ্টা অম্ল স্বাদ। পানি মাখা মিষ্টির নুনের মতো অগণন ইতিহাস তোমার আমার। আমার দেশের মাটি মধুমতি জল, বিবক্ষা আকাশে নিম ফুলে ঝড়, সূর্যর রোদ, সব কিছু চোখের সামনে ভেসে উঠে মানচিত্র, মাটি ও মানুষের মানবিক বোধ। অনৈতিক আগুন, আর টাওয়ার, নিমতলি, নতুন পুরনো ঢাকার বাতাসে মাংসের গন্ধ, পুড়ে যাওয়া ঘর, নতুন সংসার, ধসে যাওয়া প্লাজা, ধর্ষণ, মৃত্যু, চিরকুটে আত্মহত্যা বারবার। বোমা গণতন্ত্র, মানুষের বেদনা কণ্ঠ হারাবার। সেই থেকে আজ অবধি যুদ্ধ চিনে নিল এই প্রান্তর। যেমন ঝড় আসে আকাশ কাঁপিয়ে দাপিয়ে, বাতাস জন্ম নেয় আজও যুগে যুগে অসংখ্য নাইম। আমাদের সন্তান পলিথিন বেঁধে দেয় পাইপের মাথায়, ছোট্ট হাতে ঠাই বসে থাকে ভিজে ভিজে পায় তার সমুদ্রের স্রোত আর অগণিত চোখ। দেখে আগুন দুপুর। তোমরা আগুন দেখো না, তোমরা ছবি তুলো না, শুধু তোমরা এগিয়ে আসো জীবনের বাঁচবার নাগরিক অধিকার। যেভাবে বাঁচালে বেঁচে যায় দেশ, বেঁচে যায় ইতিহাস আমার তোমার। তারপর এবার শেষ পর্যায়ে, কেননা তারা একটা অনুষ্ঠান আছে, আমি যদিও 10টা বেজে গেছে, 1 হয়ে গেছে, এইটা দিয়ে আমি শেষ করে দেবো। তারপর ইয়ে চলে যাবে। আর তারপর আমি খালি বিদ্রোহী কবি নজরুলের একটা কবিতা পড়ে আমি বিদায় নেব। আর শাহনাজ পারভীন এখন যেতে পারে। আমি ভেবেছিলাম যে শাহনাজ পারভীনে হয়তো কন্টিনিউ হবে, তারা অনেকগুলো কবিতা দিয়েছে তো সবগুলি পড়া হবে না। তো এবার এটাই শাহনাজ পারভীনের শেষ কবিতা, এবং শাহনাজ পারভীন নিশ্চয়ই সেটা শেয়ার করেছে। আমি বলবো যে অবশ্যই শেয়ার করবে এবং তার বন্ধুদেরকে শোনাবে। আর যদি সম্ভব হয় আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, কিন্তু ইউটিউব চ্যানেলের সাথে এটা কোনো সম্পর্ক নাই, কেননা ইউটিউব চ্যানেলটা কেউ দেখেও না। আমি অনেকের ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি, কিন্তু ইউটিউবে কেউ, ফেসবুকের ছেলে মেয়েরা কেউ অভ্যস্ত না, যার জন্য মাঝে মাঝে ভাবি যে করবো, আবার মাঝে মাঝে ভাবি যে না দিব না। এবং কিন্তু ফেসবুকের যে লাইফটা, এটা কখনোই ডিলিট করবেন না। এটা ডিলিট করলে আর ফেরত পাবেন না। হ্যাঁ, এটা কিছু না হলেও আপনি যদি এটা মাঝে মাঝে শেয়ার করে উপরে উঠায় দেন তাহলে থাকবে। আর না, এটা প্রতি বছর এই একই দিনে আপনার কাছে মেমোরি হিসাবে আসবে। আমি এটা সবাইকে অনুরোধ করব, সেইভাবে শফিকুল ইসলাম থেকে শুরু করে যাদের কবিতা কন্টিনিউসি, তাদেরকে বলবো যে এটা আপনারা মনে রাখবেন। খবরদার আপনারা ফেসবুকের যে লাইভ সেটা, এবং আমি হঠাৎ করে ভুলে হয়তো ডিলিট করে দিলেও আপনি ঘাবড়াবেন না, কারণ আমি ডিলিট করে দিলে কিন্তু তাহলে আর আপনারা দেখতে পারবেন না। যারা আমারটা শেয়ার করবেন দেখতে পারবেন না। আর যারা আমি যে বিভিন্ন অ্যাড গুলি দিয়েছি, এটা আমার খালি জাস্ট আমার টাইম লাইনে অনেক ফাইল হয়ে গেছে, তো ওটা মাঝে মাঝে একটু ক্লিন করার জন্য যেটা দিয়ে আমি প্রচার করি সেই জিনিসটা হয়তো ডিলিট করে দেবো। সেটা ডিলিট করলে স্বাভাবিকভাবে আপনার ওখানেও যেটা আপনি ট্যাগ করেছেন সেটাও হয়তো ডিলিট হয়ে যাবে। যাক, এটা বড় জিনিস না। বড় জিনিস হচ্ছে যে আপনাদের কবিতা যেটা আমি কন্টিনিউসি, সেটা সারা জীবন ওখানে থাকবে, সেটাকে কখনোই ডিলিট করবেন না। আর আপনারা ডিলিট করলে আপনারা দেখতে পারবেন না, আমার কাছে হয়তো আসবে চলে। হ্যাঁ, আমি মন চাইলে আমি ওটাকে শেয়ার করব, আর মন না চাইলে ওটা শেয়ার করবো না। কিন্তু এখন পর্যন্ত আমি সেটা করিনি। আমি এত লোকের কবিতা আমি বাসায় রেকর্ড করেছি, কিন্তু সেই কবিতা হয়তো যেটা অনেক লাইক হওয়ার কথা, 1-2 করে লাইক করেছে, একদম যেটা সত্য সেটা বললাম। হ্যাঁ, কিন্তু অন্যদের কবিতা যারা ধরেন অনেক সুন্দর সুন্দর ছবি দিয়ে ইউটিউব বানায়,
হ্যাঁ, নাচ গানের ছবি দেয়। এখনকার তরুণ প্রজন্ম তো তারা আধুনিক মডার্ন, তারা নাচ গান পছন্দ করে, মিউজিক পছন্দ করে। কিন্তু আমি তো কখনোই কবিতা মিউজিক দেবো না। আমি আমার কবিতা আমি স্বাভাবিকভাবে পড়ে যাব, সেখানে কোনো একেবারে এমন কোনো ছবি দেবো না যেটা গেলে আকর্ষিত হয়। আমি যেমন একটা মহিলার ছবি দিতে পারি, যে মহিলা কে দেখলে সবাই অবাক হয়ে যাবে। আমার এরকম আছে প্রচুর, আমার ভক্ত অনেক আছে, তাদের ছবি দিলে পরে ওই জিনিসগুলি সাংঘাতিকভাবে ফুটে উঠবে। কিন্তু আমি ওইভাবে কখনই দিতে চাই না। আমার সাথে গানের শিল্পী আছে কলকাতা, কেয়া চ্যাটার্জি, মানে যে অসাধারণ ইউটিউব করে, সে তার সাথে আমার পরিচয় আছে। তাদের ছবি দিলে পরে এই সমস্ত জিনিস বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, আমি এটা বুঝি। যার জন্য আমি ওইভাবে কখনই ওটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই না। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কবিতার কথাগুলো মানুষ শুনুক। আমাকে দেখাচ্ছে কবিতার কথাগুলো মানুষ শুনুক, কবিতার কথাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যাক। কারণ এই কবিতার মধ্যে অনেক সময় অনেক জিনিস, সমাজকে সচেতন করা, জাগ্রত করা, এই কবিতার মধ্যে সেই জিনিসগুলি এই থাকে। বিভিন্ন জনের কবিতা সেটা থাকে, সেই জিনিসগুলি প্রচারিত হোক। আসি একটি অসমাপ্ত প্রেম। দেখি কবি এখানে কিভাবে একটা অসমাপ্ত কথা আছে, যেমন অসমাপ্ত জীবনী বঙ্গবন্ধু, এখন অসমাপ্ত প্রেম বলেও তো একটা কথা আছে। দেখি কি বলতে চেয়েছে কবি। একটি গল্প, এই গল্পটিকে একটি অসম্পূর্ণ প্রেমের গল্প বলা যেতে পারে, কারণ গল্পের নায়িকা পৃথিবী চেয়েছিলেন তাদের একটি সামান্য বাড়ি থাকার, কিন্তু সে বাড়ির পরিপার্শ্ব থাকবে অসামান্য। ভিতরে বাড়ির অন্ধকার দিকে একটি শান বাঁধানো পুকুর থাকবে। হিজেল তমাল অশোক, পলাশ কুচি আর সোনালু ফুলের ছায়া ঘেরা অন্ধকার এসে অসময় ঘুমিয়ে পড়া যাবে। আর বাড়ির আলোর দিকে দহলিজ পেরুলে শাল, সেগুন আর মেহগনির আভিজাত্যের অনেকটা পথ থাকবে প্রশস্ত। সে ছড়ানো ছিটানো আঁকা বাঁকা পথে পায়ে হেঁটে স্বপ্নের রাজ্যে বাস্তবকে আনতে গেলে 3 রঙা বাগান, বিলাসের 2টি ঝড়ে অপরূপ শোভাময় দূতি ছড়িয়ে অভিনন্দন জানাবে পথিককে। অথচ গল্পের নায়ক সূর্য চেয়েছিলেন একটি বাসা ভাড়া করতে। অসহিংস সূর্য পৃথিবীকে ফোনে বলেছিল, তাহলে একটি বাসা দেখি, দোতলার ডান দিকে দক্ষিণমুখী। আমি তো বলেছি কেমন বাড়ি চাই, তাহলে তো এই দশকে হবে না কিছু, এই দশকে এমনিটি হবে না। কেন এমনটি মনে হলো? সবে তো শুরু হলো। কি সবকিছুই চাকরি, প্রেম, তাতে কি তার জন্য 1 দশক? কোনো কিছুই তাড়াহুড়া ভালো নয়, সবকিছুর জন্যই সময়টা অত্যন্ত প্রয়োজনীয়। এভাবেই চলছিল পৃথিবীর আর সূর্যের প্রেম। ওদের দেখা হতো খুবই কম, কিন্তু কথা হতো প্রতিদিনই। কথা না হলে গলার কাছে দলা হওয়া কষ্টগুলো ওদের গলা টিপে ধরত। নিজেদের প্রয়োজনই তারা তাদের স্বপ্ন সাজিয়ে কষ্টগুলোকে কবর দিত প্রতিনিয়ত। সূর্য পৃথিবীকে প্রায় নতুন নতুন উপহার দিত, আর পৃথিবী দিত প্রেম। কিন্তু সূর্য চাইতে অন্য কিছু, কিন্তু পৃথিবী যে পথে হাঁটতো না। পৃথিবীর জানা ছিল দেশ ছাড়াও মনস্তাত্ত্বিক প্রেমে সূর্যদেব অপেক্ষা হবে খুব সীমিত। আর সূর্য জেনেছিল
যে কোনো মূল্যেই পৃথিবীকে অসম্মানিত করবে না সে। পৃথিবীর চাওয়াকে সেই পূর্ণতা দিবে, তবে বড় বেশি অসহ্য ছিল সে। তাই প্রাণপণে নড়ে যাচ্ছিল নিজের সাথে কর্মমুখী সমাজ এবং চিন্তা মনি দেহের স্বাদে তাল রাখতে হিমশিম খাচ্ছিল প্রতিনিয়ত। মনের মধ্যে পৃথিবী, বাহিরেও পৃথিবী, কখনো উন্মাতাল, কখনো উন্মাদনা স্টিয়ারিং এ হাত থাকলেও তা যেন ফলে ভরা নতুন পৃথিবী ছুঁয়ে থাকে রাত দিন। এইভাবেই ঘরের মধ্যে একদিন পৃথিবী সূর্যের খুব কাছে আসে, অথবা সূর্য কাছে আসে পৃথিবী। তারপরও তার আগের মতো অস্থির ঘূর্ণবর্ত ছোঁয়া হয় না তাদের নরম কপল প্রশান্তিতে চিবু। চোখে চোখ রেখে আলাদা হয় তাদের সময়। অতঃপর খবরে প্রকাশ, গত রাতে সূর্য নামে একজন পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে। অস্ট্রেলিয়ার একটা কনফারেন্সে 4 দিনের ট্যুরে গিয়েছিল সূর্য। সফরের শেষ দিন সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিল সূর্য। নাস্তা শেষে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবার কথা। সেভাবেই কথা হয়েছিল পৃথিবীর সাথে। শেষ পর্যন্ত তার ফোনের সুইচ অফ, আর সাথে থাকা পৃথিবী এখন নির্বাক। শেষ। তারপরে লেখাগুলি আমি বুঝতে পারিনি, ওটা অন্য ভাষা। যা হোক, কি ঈশধং ঈশহাবত ঈশহুফ, হ্যাঁ, এই হলো ব্যাপার। তো সবাই ভালো থাকবেন। তার আগে আমি একজনের, হাই হাফিজ ভাই এসছে বোধহয়, আর কেউ নাই। আর নাসরিন হক বিদায় নিবে। অবশ্যই ঈদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, হয়তো ফিন্নি সেমাই টেমাই রান্না করে রাখবে, হ্যাঁ, যদিও আমি এসব কিছুই খাই না। এবার পড়ছি বিদ্রোহী কাজী নজরুল ইসলামের একটি কি বলবো অন্তঃসঙ্গীত। সেটা হচ্ছে জাগো 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 অনশন। এটা আমি পড়ি, ওটা ভুলে গেছি সুরটা। জাগো অনশন বন্দি উঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত, যত অত্যাচারের আজ বজ্রহানি, হাকে নিপীড়িত জনমন মথিত বাণী, নব জনমে লোভী অভিনয় ধরেন ওরে ওই আগত। আমি শৃঙ্খল সনাতন শাস্ত্র মূল সর্বনাশের, এরে ভাঙিব এবার ভেদি দৈত্য কারা ভেদি। আয় সর্বহারা কেহ রহিবে না আর পর পদ অনত। নবভিত্তি পরে নবনবীন জগৎ হবে উত্থিত রে। শোন অত্যাচারী শুনরে সঞ্চয়, ছিন্ন সর্বহারা হব সর্বজয়ী। শোন অত্যাচারী, ওরে সর্বশেষে এই সংগ্রাম মাছ, নিজ অধিকার জুড়ে দাঁড়া সব আজ। এই অন্তর ন্যাশনাল সংহতিতে হবে নিখিল মানব জাতি সমৃদ্ধিত। সুরটা কেন পাচ্ছে না? জাগো অনশন বন্দি যত, জগতের লাঞ্ছিত নিপীড়িত ভাগ্য হত, যত অত্যাচারের আজি বজ্রহানি। নবজনমে, এইটা সাংঘাতিক। এটা কেউ যদি গাইতে পারে খুব ভালো হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আগামীকাল আমাদের বাংলাদেশ ঈদ, আর আজকে অস্ট্রেলিয়া বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, ইতালিতে আজকে ঈদ হচ্ছে। তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ। আগামীকাল নিশ্চয়ই আমি বসবো, একজন কি বলবো, ওই যে মহাজাতকের মতো একজন মহিলা, সে জিম টিম করে, তার কবিতা নিয়ে বসবো। ইনশাল্লাহ দেখা হবে।